সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার আসরে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন খান। দেশের ও দেশের বাইরের ক্রীড়াঙ্গনের নানা খবর জানাতে আমার সঙ্গে আছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। বলা হয়ে থাকে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেট একের পর এক পিলার তৈরি করে যাচ্ছে। টানা 3টি সিরিজ হেরেছে তারা, আরেকটা সিরিজ হারার পথে। সেই অর্থে বাংলাদেশ অনেকগুলি পিলার তৈরি করে ফেলেছে। 4 নম্বর পিলারটা হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আমরা সাকসেসটা দেখতে পাবো কিনা? ভাই ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে পারফরম্যান্স আমি যদি বলি আপনাকে, পাকিস্তান সফরে যে টেস্ট সিরিজ এর পর থেকে যদি আমরা খাতা কলম নিয়ে বসি তাহলে শুধু ওই ব্যর্থতা এই ব্যর্থতা এখনও চলমান। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টেও দেখা গিয়েছে, আগামীকাল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে, সেখানেও কিন্তু আমরা দেখছি না আসলে কতটা ভালো করবে। কারণ আমাদের যে ক্রিকেটার তাদের মধ্যেই কোনো স্পৃহা নেই, তাদের মধ্যে কোনো উন্নতি নেই। মানে একটা এতদিন যদি আমরা 5 বছরের ক্যারিয়ার ধরি, 10 বছরের ক্যারিয়ার ধরি, সেখানে কিন্তু কোনো উন্নতি দেখছি না আমরা। বোলিং লাইনে যদি এতগুলো বোলার আমরা নিয়ে গেছি, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের স্পিন শক্তিশালী, ওখানে গিয়ে কাজ করছে না। হয়তো বা পেসার শক্তিশালী, একজন খেলছে, একজন উইকেট পাচ্ছে, বাকিদের খবর নেই। ব্যাটাররা আমরা ওপেনার বদলাচ্ছি, আমরা ওপেনিং দুটি চেঞ্জ করছি, কাজ হচ্ছে না। আসলে আমাদের সক্ষমতার জায়গাটাই তৈরি করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি আমরা, সক্ষমতা বাংলাদেশ ভালো করবে কি করবে না এটা অনেক পরের বিষয়। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা আছে। আপনি মনে হয় একটা আপডেট? হ্যাঁ, সর্বশেষ আপডেট আছে, দর্শকদেরকে জানাবো। ফেব্রুয়ারিতে মানে সম্ভাব্য যে সূচি, সেখানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা। তো এর আগে ভারত আগেই বলেছে আমরা পাকিস্তানে যাব না, কিন্তু আইসিসির যে সূচি, পুরনো সূচি অনুযায়ী কিন্তু এবারে টুর্নামেন্ট পাকিস্তানে হওয়ার কথা। ভারত বলছে আমরা যাব না। তারা কি করছে, হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়ে যাচ্ছে সবাইকে, আইসিসির কাছেও। কিন্তু পাকিস্তান বলছে না, টুর্নামেন্ট সবগুলো আমার দেশের মাটিতে হবে। তো আজকে একটা বৈঠক ছিল, বৈঠকটা দীর্ঘ সময় হওয়ার কথা থাকলেও 15 মিনিটেই মুলতবি ঘোষণা করতে হয়েছে আইসিসিকে। ভারত বলেছে আমরা খেলবো না, হাইব্রিড মডেল হতে হবে। পাকিস্তান বলেছে আমরা আমাদের দেশের মাটিতেই করব, যদি হাইব্রিড মডেল হয় তাহলে আমরা খেলবো না। এখন আইসিসি দোটানায় পড়েছে, আগামীকাল তারা আবার বৈঠক ডেকেছে। এখন এই অপেক্ষায়, মানে বলা যায় যদি এই বিষয়টা সুরাহা না হয়, যদি ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব এটা যদি শেষ না হয়, তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের বিষয় তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরে আসছে, তার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টের পরে ওয়ানডে সিরিজেও আছে, 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ আছে। সেইখানে বাংলাদেশের যে মূল পারফরমার, বাংলাদেশের অনেকদিন ধরেই মূল পারফরম্যান্স সাকিব আল হাসান খেলার একটা প্রশ্ন ছিল, যদিও তাকে নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের রেশ ধরে তিনি আর জাতীয় দলেই খেলবেন কিনা, জাতীয় দলে তার ফেরা হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেই বিষয় নিয়ে আমার সহকর্মী আলিফ চৌধুরীর একটা রিপোর্ট আমরা দেখে নিব। 2 নৌকায় পা দিয়ে যেন কপালটাই পুড়েছে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানের। তা নয়তো কি, ক্রিকেটার হিসেবে যখন তৈরি করছিলেন বিতর্ক, তখনও দেশের ক্রিকেটের বড় একটা অংশকে পাশে পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করায় যেন কাল হলো সাবেক এই ক্যাপ্টেনের। স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন জায়গা থেকেই পেয়েছেন স্বৈরাচারের দোসরের ট্যাগ। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে খেলে নিতে চেয়েছিলেন লাল বলের ক্রিকেট থেকে বিদায়টা, তবে ছাত্র জনতার রোষানলের পরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে ওয়ানডে ক্রিকেটের জন্য ঠিকই নিজেকে করে রেখেছিলেন অ্যাভেইলেবল। অনেকেই ধারণা করছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব, কিন্তু তা নিয়েই যেন রয়েই গেল শঙ্কার মেঘ। কারণ দেশের একাধিক গণমাধ্যমের খবর, লাল সবুজের জার্সি গায়ে খেলার জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিলেন সাকিব, কিন্তু বিসিবি সেটা মেনে নিতে নারাজ। যে কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয়তো দেখে ফেলেছেন সাকিব। দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা, এই 3টি বিষয় চেয়েছিলেন সাকিব, যেগুলোর অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন। তবে দেশের একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন এসব কোনো কিছুই তাদের হাতে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাই ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই বাহাতি অলরাউন্ডারের। তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। আর এতেই পরিষ্কার হয়ে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অনেকটা শেষ। বর্তমানে আবুধাবিতে টি10 লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। বাংলাদেশ দলের সঙ্গে না থাকলেও আছেন ক্রিকেটের মধ্যে। আবার এরই মধ্যে টাইগার দলে আছে বেশ কিছু ইনজুরির সমস্যা। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের না থাকাটা যেন দলের জন্য ভালো কিছুই বয়ে না আনার ইঙ্গিত, একথা অন্তত পক্ষে বলা যেতেই পারে।
আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, আপনারা রিপোর্টটি দেখলেন। সাকিবের খেলা হোক বা না হোক, বাংলাদেশের অবস্থা কোথায় যায় না যায় সেটা আমরা পরে বিচার করব। এর আগে আমরা একটু ফিরে দেখব আইপিএল এর নিলামটা। আপনি অবগত আছেন যে গত 2 দিন ব্যাপী একটা মেগা নিলাম হয়ে গিয়েছে আইপিএল এর, 24 এবং 25 নভেম্বর। সেখানে প্রায় 640 কোটি ভারতীয় রুপির ক্রিকেটার কেনা বেচা হয়েছে, হিউজ টাকা। তো এইখানে আমরা দেখেছি 200-র অধিক ক্রিকেটার আসলে দল পেয়েছে 10টা দলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হয়নি। 13 জনের নাম বলা হয়, 12 অথবা 13 জনের নাম বিসিবি পাঠিয়েছিল, সেখানে 2 জনের নাম মাত্র ডাকা হয়েছিল অকশনে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। বাকিদের নামই নেওয়া হয়নি এবং ওই 2 জনকে নেওয়ার কোনো আগ্রহ দেখায়নি। তো এক্ষেত্রে আমরা দেখব যে আফগানিস্তানের 7 জন ক্রিকেটার দল পেয়েছে। তা এই যে আফগানদের যে সুযোগ, তো এটা কি আমরা কি বলবো যে তারা কি শুধু পারফরমেন্স দিয়েই ভারতের মন কাটছে, নাকি এর মধ্যেও কোনো রাজনীতি আছে? ক্রিকেটে রাজনীতির বাইরে না, ক্রিকেট রাজনীতিতে অবশ্যই আছে। রাজনীতির কারণে পাকিস্তানের কোনো ক্রিকেটার কিন্তু আইপিএলের প্রথম 2 আসরের পরে আমরা দেখিনি। আফ্রিদি বা শোয়েব আখতারদের পারফরমেন্স আমরা প্রথম 2টা আসরে দেখেছি, তারপরে থেকে কিন্তু আমরা পাইনি। ভারত পাকিস্তান বৈরিতার একটা ছিল। সাকিব এবং মুস্তাফিজ তারা কিন্তু বেশ নামডাকও করেছেন। সাকিব আল হাসান 2বার চ্যাম্পিয়ন করেছেন, চ্যাম্পিয়ন টিমের ছিলেন। মুস্তাফিজও একবার ছিলেন, প্রথম আসরেই তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেই সময় কিন্তু তিনি রাইজিং প্লেয়ারের ট্রফিটা পেয়েছিলেন। ওই হিসাবে যদি বলি যে ওইখানে আসলে আমরা ওইভাবে কিন্তু দেখিনি। পারফরমেন্সের জায়গায় তারা মূল্যায়নটা করে, সেখানে শুধু পারফরমেন্স আসে না, এখানে কিন্তু একটা মার্কেটিং এর বিষয় আছে। আইপিএল শুধু ক্রিকেট না, এটা মার্কেটিং এর বিষয়। বাংলাদেশে একটা বড় বাজার আছে, বড় ক্রিকেট বাণিজ্য আছে, আইপিএল এর দর্শক আছে প্রচুর, এখানে কিন্তু ভালো দর্শক আছে, সেই হিসাবেও কিন্তু বিবেচনা করে। কিন্তু এবার আমরা কিন্তু ওটা দেখি না। রাজনীতি কি আছে সেটা বিবেচ্য বিষয় না, বিবেচনার বিষয় হচ্ছে আমাদের ক্রিকেটাররা কি আইপিএল এ যাওয়ার মতো পারফরমেন্স গত 1-1.5 বছরে করেছেন কিনা। যদি বলেন এইবারের অকশনটা কিন্তু 3 বছর মেয়াদী অকশন, দীর্ঘমেয়াদী অকশনে দেখা হয় যে রাইজিং স্টার কারা আছে তাদেরকে নেওয়া হয়। সেক্ষেত্রে আমি যদি বলি আপনাকে, রিশাদ হোসেনের কিন্তু আমরা কিন্তু দেখেছি মানে লেগ স্পিনার হিসেবে তার যে একটা সম্ভাবনা, আইপিএলে আমরা দেখেছি অনেক উঠতি প্লেয়ার কিন্তু আইপিএলে সুযোগ পায় এবং তারা সে নামের প্রতি সুবিচার করে স্টার হয়ে ওঠে। তো এভাবে আমার কাছে মনে হয়েছিল যে রিশাদ হোসেন হয়তো বা দল পেতে পারেন, আমার কাছে মনে হয়েছে। এবং তাওহিদ হৃদয়ের কথা আমরা যদি বলি, সে কিন্তু একটা হার্ড হিটার। যদি আমরা বাংলাদেশে একটা ক্রিকেটার আইপিএল মানে রাখতো বা কোনো একটা দল যদি পেত, তাহলে কি হতো, মানে সংবাদ মাধ্যমে কিন্তু আইপিএল এর কাভারেজটা বাংলাদেশে একটা ফলাও করে প্রচার হতো। পাশাপাশি হয়তো বা কিছু দর্শক কিন্তু যারা একটু আবেগপ্রবণ দর্শক, তারা কিন্তু হয়তো বলবে আইপিএল এবার দেখবো না বা আইপিএল খবর নিব না, হয়তো হয়ে থাকে। আমরা যেটা দেখি যে না, ভারতে এবার বাংলাদেশে কেউ নেই, খবরই নেব না। তো এই যে এই বাজারটা ধরার জন্য হলো কিন্তু কখনো কখনো আমরা দেখেছি ছোটখাটো কোনো দেশের তারকাকে আইপিএল এ নিয়ে নেওয়া হয়। রাইজিং স্টারের ক্ষেত্রে সবাই দেখে যে তার পারফরমেন্সটা কেমন, দেশের বাইরের হলে। দেশের ভিতরে যেমন ইন্ডিয়ার কিন্তু একজন প্লেয়ার বৈভব, সে 13 বছরে 1,10,00,000 রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিজেদের যে রাইজিং স্টার তাদেরকে কিন্তু তারা পেট্রন করছে, এটা করছে। আপনি যদি দেখেন বাংলাদেশের রাইজিং স্টার তাকে কেন নেবে? সে রাইজিং স্টার, সে কি প্রুফ করেছে, কতটুকু প্রুফ করেছে? সে ভালো প্লেয়ার, আমার তার পারফরমেন্স নিয়ে ডাউট নাই, কিন্তু আন্তর্জাতিক লেভেলে খেলতে গেলে যেই পরিমাণ পারফরমেন্স, যেই পারফরমেন্সটা দিয়ে আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে খেলতে যাবে, সেই পারফরমেন্সটা কি রিশাদ হোসেনের আছে কিনা সেটা বিবেচ্য বিষয়। তার মানে সুতরাং আমরা বলতে পারি যে আমার কাছে মনে হয় যে এটা এখানে রাজনৈতিক বিষয়ে কতটুকু আছে জানি না। ওই যে আফগানদের ঘরের ভেন্যু আবার কিন্তু ভারত, বা বলা হয় আফগানদের পারফরম্যান্স দেখেন, আফগানদের আপনি রশিদ খানকে কোন লেভেলে ফেলবেন? বিশ্বের রশিদ খান, ফজল হক ফারুকী, বর্তমানে যদি নাম্বার 1 বোলার ধরেন, আপনি লেগ স্পিনার ধরেন, রশিদ খানের নাম্বার 1ই ধরবেন, ধরতে হবে। এরপর পরে দ্বিতীয় তৃতীয় যাদের ধরবেন তাদের চেয়ে অনেক এগিয়ে থেকে নাম্বার 1। বাংলাদেশে একজন ছিল সাকিব আল হাসান, অলরাউন্ডার, তাকে কিন্তু যতদিন পর্যন্ত খেলানো গিয়েছে ভারত আইপিএল রেখেছে, খেলেছে সে, এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। মুস্তাফিজ যতদিন দেওয়ার ছিল দিয়েছে। এই বছর মুস্তাফিজ যে টি20 খেলেছে, তার পারফরম্যান্সটা কি? আহামরি কোনো পারফরম্যান্স আছে? না না। তার মানে আমরা বলতে পারি আসলে আইপিএল এর আরো কিছু বিষয় আছে। আমার কাছে যেটা মনে হয়, আমাদের কিন্তু বোর্ডের খেলোয়াড় ছাড় নিয়ে ব্যাপক প্রতিবারই নাটক হয়। এইটা দেখে আইপিএল এর যারা
নীতি কর্তৃপক্ষ যারা টিম কেনে ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা কিন্তু এইগুলো মাথায় রাখে যে আমি এই প্লেয়ারটা কি পাবো কি পাবো না, তারা কিন্তু মাথায় রাখে। যে কারণে অনেক বড় বড় দেশের ক্রিকেটারকে কিন্তু কেনা হয়নি। অনেকেই মনে করছে যে কেন দল পায়নি, আসলে ওকে পাবে কিনা দলগুলো বা ফ্র্যাঞ্চাইজিগুলো সে আশঙ্কা থেকে তাকে কেনা হয়নি। তো আমরা বলতে পারি আসলে যে আসলে পুরো নিলামে পারফরমেন্সের উপরে নজর ছিল। আইপিএল তাহলে আমরা এখানে রাখি, কিন্তু আমরা এখন যেটা বলছি আগামীকাল বাংলাদেশ কিন্তু মাঠে নামবে দ্বিতীয় টেস্টে। তো এই টেস্টে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন কিংবা পারফরমেন্সে কোনো উন্নতি আপনি কোনো সম্ভাবনা বা আশঙ্কা দেখছেন কিনা? একাদশের তো পরিবর্তন বাংলাদেশ প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে। শুরু থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি যে গত 2-3 মাসে যেই কয়েকটা টেস্ট খেলেছে কিছু না কিছু পরিবর্তন আছেই। মানে একই একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচ কিন্তু বাংলাদেশ খুব কম খেলছে। পাকিস্তান সিরিজটা খেলেছিল, তার এর পরের সিরিজটায় মোটামুটি একই একাদশ শুরুটা করেছিল, কিন্তু পারফরমেন্স খারাপ হওয়াতে আবার চেঞ্জ এনেছে, প্রতি ম্যাচেই চেঞ্জ আসছে। আসলে পরিবর্তন আনা হয় কি কারণে? একটা হয় যে আমার যে মূল তারকা যাদেরকে ধরে টিমটা গঠন করা হয় তাদের পারফরমেন্স হয়তো তাদেরকে একটু বিশ্রাম দেওয়া বা নতুন আরেকজনকে সুযোগ দেওয়া, কারো পারফরমেন্স খারাপ হচ্ছে তাকে আনা। বাংলাদেশে পরিবর্তন এনে লাভটা কি? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে পরিবর্তন আনছেন, যাকে আনছেন পরিবর্তন করে তার পারফরমেন্সটা কি? সাদমানকে বসিয়ে জাকিরকে খেলান, জাকিরকে বসিয়ে সাদমানকে খেলান, যে লাও সেই কদু, মানে একই ব্যাপার, খুব বেশি পার্থক্য হচ্ছে না। আরেকটা দেখেন পার্থক্যটা কিন্তু টেস্টে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখন আগের শক্তি না, শুধু টেস্টে না, ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতেও আগের শক্তি না, ইভেন তারা কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। তারপরেও দেখেন টেস্টে বাংলাদেশকে তারা খুব সহজেই হারিয়েছে। তাদের মাটিতে হতে পারে, কিন্তু এত সহজেই বাংলাদেশ হেরে যাবে এটা কিন্তু কেউ আশা করেনি। কারণটা কি দেখেন, ওই টেস্টে দেখেন ব্যাটিং এ বাংলাদেশ সবার আগে কি করলো, টসে জিতে ফিল্ডিং নিল। একটা ভুল, এটা একটা ক্রিকেটে কিন্তু প্রবাদ আছে যে টস জিতলে 10 বার টস জিতলে 9 বারই ব্যাটিং নাও, আরেকবার চিন্তা করে তারপরে ব্যাটিং নাও। প্রথমে 9 বার ব্যাটিং নাও, তারপর আরেকবার 10 বার চিন্তা করে তারপরে 10বার চিন্তা করে আবার ব্যাটিং নাও। কিন্তু বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে। আচ্ছা ঠিক আছে, হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে শুরুর দিকে মাস্টার থাকবে, এটাকে কাজে লাগাবে পেসাররা। তাদের শুরুর দিকে বাংলাদেশের বোলিং ভালো ছিল, ওরা কি করেছে প্রথম দিকে দেখবেন খুব ধীরে খেলেছে, কিন্তু 12, 13, 15 ওভারে রান ওঠেনি। প্রথম সেশনে 50 রান, 3 উইকেট নাই। পরে কিন্তু তারা আস্তে আস্তে স্কোরও করেছে এবং বড় ইনিংসও খেলেছে। দুইটা 90 এর ঘরে রান, একটা 97, একটা 90 আর একটা 100+। এবং কেমার রোচের মতো ব্যাটসম্যান 47 তারা রান করেছে। বিপরীতে বাংলাদেশে আসেন, বাংলাদেশের যে মূল ব্যাটসম্যান গুলো আছেন, ওপেনার 2 জন ব্যর্থ, ও তো বরাবর। তারপরে যারা সেট হয়েছেন উইকেটে এসে, আমরা যদি বলি মুমিনুল হক একটা 50 খেলেছে, আরো বড় করা, তখন মনে হচ্ছিল মুমিনুল হক হয়তো সেঞ্চুরি পাবে, তার খেলার ধরন 50 করে আউট হয়ে গেলেন। জাকির আলী অনেক 53 করে আউট হয়ে গেলেন। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস 40, মেহেদী হাসান মিরাজ 23, সেট হয়ে সবাই আউট হয়ে গেছে। আপনার বড় ইনিংস স্কোর বোর্ডে যদি রান না ওঠে তা আপনি স্কোর করবেন কি? এই দ্বিতীয় ইনিংসে গিয়ে বাংলাদেশ ভালো বোলিং করেছে। সেই ভালো বোলিংসটা যদিও আমি তাসকিনকে ক্রেডিট দিতে চাই, খুবই অসাধারণ বোলিং করেছেন, তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, কিন্তু ওইটা বাংলাদেশের জন্য আসলে শাপে বর হয়েছে। ওই সময় যদি ওয়েস্ট ইন্ডিজ অল আউট না হয়ে হয়তো পরের দিনটা খেলা যেত, বাংলাদেশ হয়তো একটা ন্যূনতম সম্ভাবনা থাকে ম্যাচটা ড্র করার, যদিও এটা চাই না। যেটা করেছে মানে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের যে বোলিংটা হয়েছে আমি বলবো ভালো হয়েছে। যে পরিবর্তন হয়তো আসবে, যেহেতু জাকির হাসান দিয়ে হচ্ছে না, কিন্তু প্রত্যাশা পূরণ মানে পরিবর্তনের প্রত্যাশা করতে পারবে আমার ডাউট আছে। আমি মনে করি না খুব বেশি পরিবর্তন আসবে। ছেলেদের ক্রিকেটে দুঃসংবাদ থাকলেও নারীদের ক্রিকেটে কিন্তু বাংলাদেশ ভালোই করছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচটা জিতে গিয়েছে, দ্বিতীয় ম্যাচটা আগামীকাল। এই সিরিজটা বাংলাদেশ ভালোভাবে জিততে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার একটা সম্ভাবনা তৈরি হবে। আক্তার, আপনার কি মনে হয় কতটুকু সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা নারী ক্রিকেটে বাংলাদেশের আসলে সফলতা কিন্তু আমরা দেখেছি বিশ্বব্যাপী একটা এশিয়া কাপ জয়। এছাড়া কিন্তু আমাদের টি-20 মানে এটাই সব মিলিয়ে ওয়ানডে টি-20তে বাংলাদেশের একটা এশিয়া কাপ জয় আছে নারী ক্রিকেটে। তো যে সাফল্য শুরু হয়েছে, আমি যদি মনে করি এই সাফল্য যদি ধরে রাখে, আগামী কয়েকটা সিরিজ জিতলে নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে, এবং এটা নারী ক্রিকেটের দলের জন্য একটা বড় অর্জনও থাকবে, যেখানে আমাদের পুরুষ ক্রিকেটাররা সুযোগ পাই মানে র্যাঙ্কিংয়ে থেকে, বাছাই পর্বে খেলা লাগে না, কিন্তু আমাদের
নারী ক্রিকেটারদের যে সুযোগটা নারী ক্রিকেটকে বুস্ট আপ করার জন্য একটা অবশ্যই আমি মনে হয় যে নারী শুধু ক্রিকেট বলা, নারী ক্রীড়াঙ্গনকেই বুস্ট আপ করার জন্য একটা ভালো সুযোগ। এবং একই কথা বলা যায় যে নারী ক্রিকেটটা যেহেতু এই সিরিজটা খেলছে, হোম সিরিজ খেলছে, এটা কি আত্মবিশ্বাসটা কি বাড়াবে কি? হ্যাঁ অবশ্যই, ঘরের মাঠে হোক আর পরের মাঠে হোক, যে কোনো জয় আপনার কিন্তু একটা স্পিড বাড়িয়ে দিবে। আর স্পিড বাড়িয়ে গেলে পরের সিরিজে কাজে লাগাতে পারলে, সমস্যা হচ্ছে আমাদের এই খেইটা ধরে রাখতে পারি না আমরা, আমাদের যে স্পিডটা বেড়ে যায়, আমাদের যা স্পৃহাটা বেড়ে যায়, এটা আমরা ধরে রাখতে পারি না। এইটাই হচ্ছে আমাদের ল্যাকিংসের জায়গা। এটা ফিল আপ করতে পারলে আসলে আমাদের আরও উন্নতি করা সম্ভব। শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু এখন নারীদেরই জয় জয়কার। ফুটবলে কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ক্রীড়াবিদ আছেন নারী, তিনি কিন্তু বাংলাদেশের পতাকা অনেক দিন ধরেই বয়ে চলেছেন। তিনি হচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত। ওয়েট লিফটিংয়ে বাংলাদেশের পথিকৃতি বলা যায় তাকে। সেই হিসাবে তিনি কিন্তু জাতীয় যে টুর্নামেন্ট হচ্ছে, জাতীয় যে ওয়েট লিফটিং হচ্ছে, সেখানে কিন্তু একের পর এক রেকর্ড করে যাচ্ছেন। তারপরেও কিন্তু অর্থ কিংবা সম্মানের জায়গায় তিনি অনেকটাই পিছিয়ে অন্যান্য। শুধু এটা বলবো তার প্রচারের জায়গাটাও, মানে তিনি যেন কাভার মানে পত্রিকার একটু জায়গা পান না, টেলিভিশনও জায়গা, মানে খুবই সীমিত আকারে তাকে মানে একটু রাখা হয়, কিন্তু তার অর্জনটা কিন্তু অনেক বড়। এই নিয়ে আলিফ চৌধুরীর সঙ্গে মাবিয়া আক্তার সীমান্ত কথা বলেছেন, তার রিপোর্টটা আমরা একটু দেখে নিই। প্রায় 1 দশক ধরে দেশের ভারোত্তোলনের সবচেয়ে বড় বিজ্ঞাপন মাবিয়া আক্তার সীমান্ত, অথচ তার নেই কোনো বিদেশি কোচ, নিজে করিয়ে যাচ্ছেন কোচিং। মাবিয়ার লড়াইটাও যেন নিজের সঙ্গেই। এই যেমন রোববার বাংলাদেশ আনসারের হয়ে আন্তঃসার্ভিস ভারোত্তোলন আসরে নিজের আগের রেকর্ডকেই পেছনে ফেলে দিলেন। 71 কেজিতে গড়েছেন নতুন রেকর্ড। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক 2 বিভাগেই 3 কেজি করে বেশি তুলেছেন। স্ন্যাচে 85 ও ক্লিন অ্যান্ড জার্কে 111 কেজি ওজন তুলেছেন। এই অর্জনে বেশ উচ্ছ্বসিত মাবিয়া নিজেও। দেখুন, অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর পিছনে নিজের রেকর্ড নিজের ভেঙে যাওয়া বা নিজে এখনও টিকে থাকা, এর পিছনে অবশ্যই আমি বলবো কারো না কারো অবদান থাকে। যেমন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের অনেক বড় একটা অবদান আছে। ওনারা জিমনেশিয়ামে আমি বাংলাদেশ আনসারের প্লেয়ার হওয়ার পরেও ওনারা কিন্তু আমাকে নিজের ন্যাশনাল জিমে ট্রেনিং করতে দেয়। তো এটা একটা কিন্তু বড় একটা সাপোর্ট। তো আমার বাংলাদেশ আনসার, আমি একটা সৈনিক হিসেবে চাকরি করার পরেও কখনো আমাকে সৈনিক হিসাবে ট্রিট ওনারা করেননি। একজন স্টারের মর্যাদা সবসময় আমাকে দিয়েছে আমার বাহিনী। তো মনে করি যে তাদের এই যে এত সাপোর্ট, এবং আমার কলিগরা বলেন এবং আমার গেম পার্টনাররা বলেন, যারা আমাকে যে সাপোর্টটা করে, এটার জন্যই কিন্তু সবসময় মনে করি যে না, নিজের রেকর্ডটা নিজের ব্রেক করতে হবে। নিজেকে বাংলাদেশে যতদিন থাকবো আমি বাংলাদেশ স্পোর্টসে ভারোত্তোলনে, ততদিন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যাব। যে কম্পিটিশন যখনই করব, লাইফের শেষ কম্পিটিশন হিসেব করেই খেলবো, যেন নিজের বেস্ট দিতে পারি। যে কোনো জুনিয়র যেন এসে আমার রেকর্ডটা সহজেই না ভাঙতে পারে। অ্যাকচুয়ালি এই চিন্তাটা করেই মাঠে নামি। আর প্রতিবারই নিজের রেকর্ড ভাঙি, এটাও একটা খারাপের জায়গা যে সবসময় নিজের রেকর্ডটা ভাঙি। যদি আমার সাথে কম্পিটিশন করার মতো একজন কম্পিটিটার পেতাম, তাহলে হয়তো আরও নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারতাম। এটা একদিকে ভাগ্যবান, একদিকে দুর্ভাগ্যবান যে নিজের কম্পিটিটারটা নাই। 2016 সালে এশিয়া গেমসে সোনা জিতে আলোচনায় চলে আসেন এই ভারোত্তোলক। এরপর যতই দিন গড়াচ্ছে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। 2016 সালের ধারাবাহিকতা ধরে রেখে 2019 এশিয়া গেমসেও সোনা জিতেছিলেন মাবিয়া। তবে এই 8 বছরে বারবারই ওজন শ্রেণীতে এনেছেন পরিবর্তন, আর সফলতাটাও ঠিকই ধরে রেখেছেন। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো কোচ নাই। আমি যখন যাকে পাই তখনই তার কাছ থেকে শুনি, একটু সাজেশন নেই। এবং আমি যখন ভিগেনে বাংলাদেশের সবচেয়ে সেরা কোচদের কাছ থেকে ট্রেনিং শিখেছি, তাদের কাছ থেকে ট্রেনিংগুলি শিখে আমি ক্যাচ করে রেখেছি। আমি সেই অভিজ্ঞতাগুলিই কিন্তু এখন নিজে শেয়ার করি। পারফরমেন্স এবং ফিটনেসে বলেন যে আমাদের একজন ফিজিও থাকলে ভালো হতো। যেমন আমরা কোন মেডিসিন খাবো, কোন মেডিসিনে অ্যান্টিডোপিং পজিটিভ হবে, এটা কিন্তু আমরা জানি না। যখনই আমরা কোনো মেডিসিন খাই, আমরা আন্তাজের উপর একটা মেডিসিন খাই। আমরা একটা স্পোর্টস সায়েন্সের বাইরে যে ডাক্তার দেখাই, স্পোর্টসের উপরে ডিপ্লোমা করে আসা ডক্টর কিন্তু আমরা দেখাই না। তো ওনারা কিন্তু ওনাদের প্রেসক্রিপ করা একটা ওষুধ দেয়, যেটা কিন্তু স্পোর্টসে নিষিদ্ধ থাকে। এমন হতেই পারে, সেটা কিন্তু আমরা খেয়ে ফেলি। তখন অ্যান্টিডোপিংয়ে পজিটিভ হলে বলবো ওই যে ড্রাগস নিয়ে এই জন্য এখানে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা তা না। একজন ফিজিও থাকা খুব জরুরি ছিল। আপনি একজন ভালো কোচ থাকা আমার জন্য জরুরি ছিল। নিজে যতটুকু পারছি ওইভাবে টিকে আছি। যদি আমার কাছে মনে হয় যদি আমি এইটুকুও নিজেকে শ্রম না দিতাম,
তাহলে হয়তো বা অনেক আগেই মাবিয়া চলে যেত স্পোর্টস অঙ্গন থেকে। এখন এটা হয়তো বা আমার দুর্ভাগ্য বা এটা হয়তো বা আমার সৌভাগ্য যে বাংলাদেশে ভালো ভালো কোচ থাকা অবস্থায় তারা আমাকে ট্রেনিং করাতে নারাজ। সেটা একটা আমি জানি না, সেটা একটা আমাদের স্পোর্টসে মানে আমাদের ডিসিপ্লিনে একটা ব্যক্তিগত একটা প্রবলেম। তবে এখানেই থেমে থাকতে চান না মাবিয়া। আগামী 6 থেকে 16 সেপ্টেম্বর বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হবে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। এই পারফরমেন্স তাকে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে এমনটাই জানিয়েছেন বাংলা ভিশনকে। পাশাপাশি তিনি আরও বলেন সামনে এগিয়ে যেতে চান দুর্বার গতিতে। আমার মনে হয় সেটা আমি প্রমাণ করেছি, কোচ না থাকলেও ক্যারিয়ার ধরে রাখা যায়, যেটা এইবারের লাস্ট সার্ভিসেও আমি প্রমাণ করে দিয়েছি। কোচ থাকা অবস্থাও অনেক প্লেয়াররা যে ইমপ্রুভ না করেছে, আমি কিন্তু কোচ না থাকা অবস্থায় ইমপ্রুভ করেছি। এটা বড় কথা না, কিন্তু এটা আমি মনে করি যে আমার কোচ থাকলে হয়তো আমি এর চেয়ে বেটার পারফরমেন্সে থাকতে পারতাম। নিজেকে অতটা ট্রেনিং করাতে পারছি না যেটা অ্যাজ এ কোচরা পারতেন। তো থাকলে ভালো হতো, যেহেতু তারা অর্থের কাছে শিক্ষার মানটাকে নিচু মনে করে, তার জন্য আমিও তাদেরকে বিরক্ত করতে চাই না। থাকলে ভালো হতো নিজের জন্য এবং দেশের জন্য। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আলিফের রিপোর্টটা দেখলাম। ফুটবল মৌসুম শুরু হয়েছে বাংলাদেশে। প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে মোহামেডান, একই সঙ্গে জয় দিয়ে শুভ সূচনা করেছে ব্রাদার্স ইউনিয়ন। একই সঙ্গে কিন্তু সারা দেশেই একটা বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট ফুটবলের জোয়ার এসেছে বলা যায়। ফুটবল ক্রিকেটও চলছে বিভিন্ন জায়গায়। খাগড়াছড়িতে কিন্তু একটা টুর্নামেন্ট হচ্ছে এবং এটা ওই অঞ্চলে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। এটা সেটা মিডিয়া পার্টনার আমরা বাংলাদেশ। এটা আমি যদি বলি একটু শর্ট ব্রিফে, এটা খাগড়াছড়ি রিজিয়নের আওতায় এটা পরিচালনা হচ্ছে। 7টা টিম ওই রিজিয়নে, মোট 7টা জোন আছে ওই রিজিয়নের আওতায়। 7টা জোন আসলে নিজেদের মধ্যে খেলছে। একটা ডেস্ক রিপোর্ট আমরা দেব। আচ্ছা, তাহলে আমরা ডেস্ক রিপোর্টটা দেখে নিই। 2 দিন বিরতির পর আগামী শনিবার থেকে শুরু হবে খাগড়াছড়ি রিজিওনাল কাপের সেমিফাইনাল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট 7টি দল। তারা হলো মারিশা জোন, বাঘাইহাট জোন, মহলছড়ি জোন, লোগান জোন, সদর জোন, দিঘিনালা জোন এবং লংগদু জোন। এর মধ্যে মোট 4টি দল খেলবে সেমিফাইনালে। তারা হলো দিঘিনালা জোন, মারিশা জোন, মহলছড়ি জোন ও লংগদু জোন। গত 23 নভেম্বর গোষ্ঠী ধর্মবর্ণ নির্বিশেষে দেশগড়ি সম্প্রতির খাগড়াছড়ি এই স্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত যুব সমাজ তৈরির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবলের শুরু হয়। এই টুর্নামেন্টে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মোট 7টি জোন অংশ নিচ্ছে, যার মিডিয়া পার্টনার বাংলা ভিশন। ভালো একটা টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, দর্শক সমাগম আমরা আশা করি যে আরও বেশি হবে, ফুটবলটা জেগে উঠবে। আজকে এই পর্যন্তই খেলার আসরে। আপনাদের সঙ্গে পরের আসরে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন।